ভোর ৫টা। সাফওয়ান চিত হয়ে শুয়ে আছে জঙ্গলের খালপাড়ের কাদামাটিতে। চোখ দুইটা বন্ধ, মুখে ওর বিজয়ীর হাসি। ওর গা ঘেঁষে কিলবিল করছে খালপাড়ের আশেপাশে অজস্র ছোট বড় সাপ। সাকসেসটাকে সেলিব্রেট করার আর কোনো রাস্তা পাচ্ছিল না, তাই খালপাড়ের কাদা মাটিতে এসে লাফিয়ে লাফিয়ে এখন কাদামাটির ভেতরে শুয়ে পড়েছে। শরীর থেকে বের হওয়া একটা অদ্ভুত রকমের অর্ডারের কারণে সরীসৃপগুলো আকর্ষিত হয়। এসবে অভ্যস্ত ও, বরং এসব সরীসৃপকে একটু বেশি ভালোবাসে ও। সমস্ত রাতটা ল্যাবে কাটিয়েছে সাফওয়ান। রুমাশার থেকে নেওয়া সমস্ত ফ্লুইডগুলো টেস্ট করেছি ও। রুমাশার ব্লাড টেস্ট করার পর সাফওয়ান পুরোপুরি বিস্ময়ে হতবাক হয়ে গেছে। ওর ছোটবেলায় দেওয়া কামড়ের কারণে অ্যান্টিভেনাম দেওয়া সত্ত্বেও অল্প কিছু বিষ রয়ে গেছিল রুমাশার শরীরে, আর সেটাই রুমাশার শরীরে রক্তের সাথে মিশে ও পুরো ইমিউন সিস্টেমের সাথে মিশে তৈরি হয়ে গেছে মেডিসিন। সাফওয়ানের শারীরিক কন্ডিশনের একমাত্র মেডিসিন। রুমাশার সামান্য রক্ত নিজের শরীরে নিয়েছে ও। তারপর থেকেই অন্য ধরনের একটা এনার্জি বুস্ট ফিল করছে ও। শরীরটা আগের তুলনায় অনেক অনেক ভালো লাগছে। আর এই আশ্চর্য ব্যাপারটা ডিসকভার করতেই সাফওয়ান সমস্ত ল্যাব জুড়ে লাফিয়েছে আর আনন্দ চিৎকার দিয়েছে। কিছু সময়ের জন্য একদম বাচ্চা বনে গেছিল ও। এত আনন্দ ও জীবনে কখনো পেয়েছি কিনা মনে পড়ে না। ল্যাব থেকে বেরিয়ে দৌড়াতে দৌড়াতে সোজা চলে এসেছে খালপাড়ে। খোলা বাতাসে এসে বুক ভরে নিঃশ্বাস নিয়েছে, আর তারপরে খালপাড়ের কাদা মাটিতে শুয়ে মাখামাখি করেছে। এরপর থেকে মুখ থেকে হাসি ওর সরছে না। রুমেশাকে এত সুন্দর খবরটা ওর জানানো দরকার, কিন্তু ফোনটা ল্যাবে ফেলে এসেছে। আরও কিছুক্ষণ কাদামাটিতে সন্ত্রষ্ট চিত্রে মাখামাখি করে শোয়া থেকে উঠে বসলো সাফওয়ান। তারপর উঠে দাঁড়িয়ে হাঁটা ধরল আবার ল্যাবের পথে। ল্যাবে গিয়ে ল্যাবের ওয়াশরুমে ঢুকলো। স্কোয়ার শাওয়ারটা অন করে তার নিচে চোখ দুইটা বন্ধ করে দাঁড়ালো সাফওয়ান। প্রচণ্ড রকম ভালো লাগছে ওর। দেওয়ালে দুই হাতে ভর দিয়ে সাফওয়ান ভাবতে থাকলো ওর সিঙ্গাপুরের জীবন। রিমুকে তার অনেক অনেক কিছু জানানোর আছে। রিমুর বউ হতে চলেছে খুব দ্রুতই, তাই ওর থেকে কোনো তথ্য গোপন রাখতে চায় না সাফওয়ান। পরবর্তী কোনো মাধ্যমে জানতে পারলে হয়তো ব্যাপারটা ভালো চোখে দেখবে না রিমু। হয়তো কেন, মোটেও ভালো চোখে দেখবে না। কিন্তু হঠাৎই কিছু একটা ভেবে চোখ মেলল সাফওয়ান। না, রুমিকে আগে থেকে কিছু বলবে না ও, বিয়েটা হওয়ার পরই বলবে। আগে বলে যদি রিমুকে বিয়ে করতে অস্বীকৃতি জানাই, না, কিছুতেই ওকে কিছু বলা যাবে না। রিমুকে ও হারাতে পারবে না কোনো অবস্থাতেই। রিমুকে ও প্রচণ্ড প্রচণ্ড রকম ভালোবাসে, আর এখন তো ওর জীবন বাঁচানোর একমাত্র রাস্তা রিমু। ও তো আর মিথ্যা বলেনি, শুধু কিছু ইনফরমেশন লুকিয়েছে। এটি কি ধোকার পর্যায়ে পড়ে? তীর্যক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে রইল সাফওয়ান। যা কিছু বলার সব বিয়ের পরেই বলা যাবে। এখন কোনো ধরনের ইনফরমেশন লিক হলে সব দিক থেকে সমস্যা হবে ওর। এত সব ঝামেলার মাঝে গোপন ঝামেলাটা গোপনেই রাখার সিদ্ধান্ত নিল ও। হুট করে সাফওয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। শাওয়ারটা বন্ধ করে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। তারপর শরীর থেকে পানি ঝেড়ে মুছে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল অজানার উদ্দেশ্যে। সকালে নামাজ পড়ে আবার ঘুমিয়েছিল রুমাইশা। 7টার দিকে আয়েশা এসে ডেকে তুললেন। তারপর হাসি মুখে বললেন, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, উঠে আমার কাজে একটু হাত লাগিয়ে দে। তোর বড় খালা আর জুবাইর আসবে আজকে, রাতে থাকবে, রান্না করতে হবে অনেক কিছু। আমি একা একা এত কিছু কখন করব? দ্রুত ওঠ। রুমাইশা আড়মোড়া ভেঙে উঠে বসলো বিছানায়। তারপর হাই তুলল কিছুক্ষণ। ওকে দিয়ে কাজ করাতে হবে বলে মায়ের ব্যবহার খুব ভালো হয়ে গেছে। মায়ের এসব খচ্চর মার্কা বুদ্ধি কিছুক্ষণ তারিফ করলো ও। বিয়ের পর নিজের বাচ্চা কাচ্চার উপর ও এমন ট্রিক্স অ্যাপ্লাই করবে বলে ভাবলো। মায়ের এমন কাজ করিয়ে নেওয়ার ফোন দিতে কিছুক্ষণ চুপি চুপি হাসলো ও। যাই হোক, ভালো করে কথা বলেছি, এটাই অনেক। এখন কাজ করতে আপত্তি নেই। বিছানা ছেড়ে অনেক কষ্টে উঠল ও। তারপর ঢুলতে ঢুলতে বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে আসলো। এরপর রান্নাঘরে গেল মায়ের কাছে। আয়েশা 3 বোন 2 ভাই। আয়েশা সেজো, বড় বোন জুলেখার বড় ছেলে জুবাইর ইতালিতে পড়াশোনা করত। পড়াশোনা শেষে দেশে এসেছে। তার খুব শখ হয়েছে আয়েশা খালার বাড়িতে আসবে। রাফসানের চেয়ে বয়সে বছর 2-এর বড় হবে হয়তো। রুমাইশা জুবাইরকে একদমই পছন্দ করে না।
কেমন যেন ক্যাবলা কান্তের মতো তাকিয়ে থাকে সব সময়। মনে হয় ওকে জোর করে বসিয়ে দেওয়া হয়েছে পৃথিবীতে। ওর মতো পৃথিবীতে আসার মত ছিল না। এখন ইতালি থেকে ক্যাবলা কান্ত স্মার্ট কান্ত হয়ে গেছে হয়তো। এসব ভাবতে ভাবতে রুমাইশা ঝাল পেঁয়াজ কাটাকাটি করছে। আয়েশা হিসাব করছে পাশে বসে বসে কি কি খাওয়ানো হবে। মাছ ভাজা, সবজি, বেগুন দিয়ে মাছের ঝোল, আলুর দম, মুরগি, গরু, খাসি। মায়ের এত পদ শুনে রুমেশা বলে উঠল, ওরে বাপরে, এত আয়োজন করছো যেন মিনিস্টার আসছে। তুই চুপ থাক। এতদিন পরে ছেলেটা আমাদের বাড়িতে আসছে, তা খাওয়াবো না? সাফওয়ান ভাইয়াও তো কতকাল পরে বাড়িতে আসলো, কই তাকে তো একটু খাওয়ালে না? সে বিনা দাওয়াতে তোমার বাড়ি এসে ঘুরে গেল, তাকে তো তোমরা সামান্য আপ্যায়নও করনি। আপ্যায়ন করার মতো হলে আপ্যায়ন অবশ্যই করতাম, কিন্তু আপ্যায়ন করার রাস্তা রেখেছিস তুই। সম্পর্কগুলোকে তো তুই নষ্ট করেছিস, নাহলে সাফানকে কি আমি কম যত্ন করি? আমি কিছু নষ্ট করিনি, তাকে আমি পছন্দ করি লাইফ পার্টনার হিসেবে, সে একজন পারফেক্ট পুরুষ। আর হ্যাঁ, আমি ভুল করেছি, আমি মানছি, কিন্তু সেটা যেমন গুরুতর তোমরা ভেবেছিলে ততটা নয়। তাই যত্ন করলে সবাইকে সমান যত্ন করবা, না হলে দরকার নেই। আর তাছাড়া সাফওয়ান ভাইয়া তো কিছুদিন পর তোমার মেয়ের জামাই হতে চলেছে, তাই সেই হিসেবে যত্ন আত্মি তার একটু বেশিই পাওনা। বলে ঠোঁট টিপে হাসলো রুমাইশা। আয়েশা একবার তীর্যক চোখে তাকালেন রুমাইশার দিকে, কিছু বললেন না, কিন্তু হাসলেন মনে মনে। সাফানকে আমি এই জীবনে জামাই হিসেবে মেনে নেব না, তার ব্যবস্থা আমি শুরু করে দিয়েছি। মনে মনে আওড়ালেন তিনি। সব কোটা কাটা হয়ে গেলে রান্না শুরু করলেন আয়েশা। রুমাইশা মায়ের সাথে হাতে হাতে করে দিল সব। মুরগির মাংস, আলুর দমটা রান্না করলো ও নিজের হাতে। দুপুরের আগে সব রান্নাবান্না কমপ্লিট করে ফেল। আগামীকাল রাফসান আসবে। আয়েশা জুলেখাকে বলেছিলেন রাফসান আসলে আসতে, কিন্তু তার ছেলে নাকি তর সইছে না, তাই আজই আসা লাগবে। একটা দিন অপেক্ষা করতে গিয়ে নাকি তার কলিজা ছাই হয়ে যাচ্ছিল। একটার পরপরই জুলেখা তার ছেলেকে নিয়ে চলে আসলো আয়েশাদের বাসায়। হাজবেন্ড নেই ওনার, মারা গেছেন গত বছর। এক মেয়ে এক ছেলে, মেয়ের বিয়ে দিয়েছেন, নাতনিও আছে একটা। ছেলে ইতালি থাকায় ঢাকাতে মেয়ে জামের বাসাতেই থাকেন। রুমাইশা গোসলে গেছে, তাই আপ্যায়নটা আয়েশাই করলেন। শামসুল বাড়িতে নেই, আসবে 3টার পর। জুলেখা আর জুবাইরকে গেস্ট রুমে কাপড় ছেড়ে আসতে বলেন। নাস্তা সব রেডি করেছিল। ওনারা কাপড় ছেড়ে আসতে আসতে আয়েশা গুছিয়ে ফেলেন সব। কিছুক্ষণ পর জুলেখা আর জুবাইর এসে বসলো সোফায়। আয়েশা নাস্তা এগিয়ে দিচ্ছেন আর গল্প করছেন বোনের সাথে। গল্পের এক পর্যায়ে জুলেখা জিজ্ঞেস করলেন রুমাইশার কথা। আয়েশা বললেন যে ও গোসলে গেছে, বেরোবে এক্ষুনি। গোসল শেষে গাঢ় খয়েরি রঙের সালোয়ার কামিজ পরে মাথায় টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে রুমাইশা বিছানায় রাখা ফোনের কাছে গেল। কাজের চাপে ফোনটা চেক করার সময় পায়নি। বাম হাতে ভেজা জামা কাপড়গুলো উঁচু করে রেখে ডান হাতটা জামে মুছে নিয়ে ফোনটা ধরে সুইচ টিপল। কাঙ্ক্ষিত মানুষটার নামটা উপরে ভেসে থাকতে দেখি মুখে হাসি ফুটে উঠল ওর। মেসেজ ওপেন করে দেখল সাফওয়ান লিখেছে, তোমার ভেতর দিয়ে আমি নতুন করে জন্ম নিতে চলেছি, ভালোবাসি। কথার আগামাথা বুঝলো না রুমাইশা, কিন্তু ভালোবাসি শুনে খুশি হলো খুব। প্রতি উত্তরে কিছু লিখলো না। ভেজা জামা কাপড় রোদে দিতে ছাদে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বেরোলো। বের হতেই সোফায় বড় খালা আর জুবাইরকে বসা দেখতে পেল। অপ্রস্তুত হয়ে গেল রুমাইশা। দ্রুত পায়ে জুলেখার নিকট এসে সালাম বিনিময় করলো। রুমাইশাকে দেখে চোখ জুড়িয়ে গেল জুলেখার। 3 বছর পর দেখছেন তিনি বোনের মেয়েকে। এতদিন তিনিও আসেনি আর রুমাইশারাও যায়নি তাদের বাসায়। খালার পাশে বসে থাকা জুবাইরকে দেখে মনে মনে হাসলো রুমাইশা। ক্যাবলাকান্ত জুবাইর ভাই তো আসলে স্মার্ট স্মার্ট একটা ভাব নিয়ে আছে। আসলে স্মার্ট হয়েছে নাকি অভিনয় করছে বুঝতে পারল না ও। জুলেখার সাথে কৌশল বিনিময় শেষে জুবাইয়ের সাথে কথা বলল রুমাইশা। তারপর জুলেখার থেকে সময় চেয়ে জামা কাপড়গুলো নেড়ে দেওয়ার জন্য ছাদের দিকে গেল। সাথে কাপড়গুলো নেড়ে দিয়ে শামসুলের শুকনা কাপড়গুলো তুলে নিয়ে আসলো সাথে। তারপর নিচে এসে সেগুলো শামসুলের রুমে রেখে দিয়ে ডাইনিংয়ের সোফায় বসলো জুলেখার বিপরীতে। মায়ের পাশে বসা জুবাইয়ের চোখ বড় বড় করে দেখছে রুমাইশাকে। সে কোন পিচ্ছি বেলায় দেখেছে। রুমাইশা হয়তো তখন 8 কি 9-এ পড়তো। সবে মাত্র কৈশোরে পা দিয়েছিল তখন, আর এখন সে পরিপূর্ণ যুবতী। রুমাইশার ফোলা ফোলা গাল, গলার নিচের ক্ষীণ ভাসমান বিউটি বোন,
থুতনিতে থাকা ছোট্ট কাটা দাগ, কানের লতির নিচে থাকা ছোট্ট কুচকুচে কালো তিল, সব কিছুতেই বিচক্ষণতার সঙ্গে চোখ বুলাচ্ছে জুবাইর। জুবাইরকে নিজের দিকে এইভাবে ট্যাপ ট্যাপ করে তাকাতে দেখে রুমাইশা অস্বস্তি বোধ করলো ভীষণ। একবার মায়ের দিকে ইশারা করলো রুমে চলে যাওয়ার অনুমতির জন্য, কিন্তু আয়শা চোখ গরম দিয়ে এখানেই বসিয়ে রাখলো ওকে। জুবাইর মনে মনে প্রচণ্ড খুশি, কারণ কাল পরশুর ভেতরে রুমাইশার সাথে ওর বিয়ে। যদিও রুমাইশাকে কখনো তেমন নজরে দেখেনি ও, কিন্তু মা যখন প্রস্তাব দিল তখন ভেবে দেখলো একবার তেমন নজরে দেখলে কোনো অসুবিধা নেই। আর এখন রুমাইশাকে দেখার পর তো সে প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কোনো অবকাশই রইল না। আয়েশা খালা যে তার মায়ের কাছে নিজে এমন প্রস্তাব রাখবেন কখনোই ভাবেননি জুবাইর। রাফসানও দুদিন আগে কথা বলেছে ওর সাথে এই বিষয়ে। রাফসান বলেছিল ডিসিশনটা আগে ওকে জানাতে। জুবাইরও তাই করলো। প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে ছোট্ট করে একটা মেসেজ দিল রাফসানকে যে সে রাজি, এবং খুব ভালোভাবেই রাজি। এমন গুলোমুলো বউ পাওয়া উপলক্ষে খালাকে মনে মনে ধন্যবাদ দিল অনেকগুলা। মনের ভেতরও খুশিতে আটখানা হয়ে যাচ্ছে। বারবার চোখ চলে যাচ্ছে রুমাইশার দিকে। কামিজের উপর দিয়ে রুমাইশার পেটের দিকটাতে একবার চোখ বুলালো জুবাইর। মেদ আছে বলে মনে হচ্ছে না। উপর থেকে রুমাইশার সুডল দেহ কাঠামো দেখে চকচক করে উঠল জুবাইয়ের চোখ দুইটা। রুমাইশা অনেকক্ষণ ধরে খেয়াল করছে জুবাইয়ের চাহনি, কিন্তু এবারও এমন লোলুপ দৃষ্টি দেখে রুমাইশার মায়ের অনুমতি নেওয়ার চেষ্টা করলো না। সোজা উঠে দাঁড়িয়ে বলল, আমার খিদে পেয়েছে মা, আমি আমার খাবারটা নিয়ে রুমে যাচ্ছি, ওখানেই খাবো। তারপর মুখ জোর করে হাসি ফুটে জুলেখার দিকে একবার তাকিয়ে ডাইনিং টেবিল থেকে খাবার বেরিয়ে নিয়ে নিজের রুমে চলে গেল রুমাইশা। রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। গায়ের ভেতর রেডি করছে ওর। এ তো ক্যাবলা ছিল, ভালোই ছিল, এত বেয়াদব ছিল না। দামড়া হয়েছে আর অসভ্য হয়েছে, এমনভাবে তাকাচ্ছে যেন জীবনে মেয়ে দেখেনি কোনো দিন। এসব ভাবতে ভাবতে ভাতের থালাটা নিয়ে বিছানায় উঠে বসলো রুমাইশা। তারপর ফোন অন করে ইউটিউবে ঢুকে ভিডিও দেখতে দেখতে খেতে লাগলো। দুপুরে বাড়িতে ঢুকলো সাফওয়ান। এতক্ষণও ল্যাপই ছিল, নিজের উপর আরও কিছুক্ষণ রিসার্চ চালিয়েছে। রেমেডিতে ওর সব সমস্যার সমাধান হলো, চোখ আর দাঁতের উপর সেটার কোনো প্রভাব পড়বে না, এটা নিয়ে ও চিন্তিত। তবে যাই হোক, ও যে একটা সলিউশন পেয়েছে তাতেও খুশি। এর চেয়ে বেশি খুশি আর কখনো ও হয়নি। মেন গেট দিয়ে ঢুকে গ্যারেজে গাড়ি রেখে বাড়ির ভেতর প্রবেশ করলো সাফওয়ান। রুনিয়া হলরুমেই বসেছিলেন। সাফওয়ানকে দেখে বলেন, কিরে, রাতে বলে খাবার রেখে আসতে, এসে খাবি, অথচ সকালে তোর খাবার দিতে গিয়ে দেখি সেটা ওভাবেই ফেলানো আছে। কি যে করিস না তুই। সরি মা, কাজ ছিল একটা খুব গুরুত্বপূর্ণ। তোমাকে ফোন দিয়ে একবার বলতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম তুমি হয়তো ঘুমিয়ে গেছো, তাই আর কল করিনি। সরি। খিদে পেয়েছে অনেক, তুমি খাবারটা নিয়ে আসো একটু ওপরে, কথা আছে কিছু। কথাগুলো বলেই আবারও আগের মতো হেঁটে সিঁড়ি বেয়ে চলে গেল ওর রুমের দিকে। রুনি একটা দীর্ঘশ্বাস ফেলে সাফনের জন্য প্লেটে খাবার সাজাতে লাগলো। সাফন রুমে গিয়ে নিজের পোশাক আশাক সব খুলে একটা ট্রাউজার পরে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে মাথার উপরে ফ্যান ছেড়ে দিয়ে মেঝেতে পা ঠেকিয়ে বসে রইল বিছানায়। প্রচুর হালকা লাগছে ওর, মাথা থেকে যেন আস্ত একটা বোঝা নেমে গেছে। বসা থেকে ধাম করেই বিছানায় শুয়ে পড়ল সাফওয়ান। হাতের তালু দুইটা একটার উপর আরেকটা দিয়ে মাথার নিচে রাখলো। তারপর চোখ দুইটা বন্ধ করে বড় বড় করে নিঃশ্বাস ছাড়ল কয়েকবার। কিছুক্ষণ পর রুনিয়া আসলেন ছাদে। এক হাতে খাবারের ট্রেনে অন্য হাতে টোকা দিলেন দরজায় কয়েকবার। শব্দ শুনতেই সাফওয়ান শোয়া থেকে উঠে দরজা খুলে দিল। রুনিয়া ভেতরে ঢুকলেন। দরজাটা আবার বন্ধ করে দিয়ে মায়ের হাত থেকে ট্রেটা নিয়ে টেবিলের উপর রাখলো। তারপর মাকে বিছানায় বসে চেয়ারটা টেনে নিয়ে নিজেও বসলো। রুনিয়া চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলেন ছেলের ঘরটাকে। কতদিন আসা হয় না এখানে। ঘরটাকে দেখা শেষ হতেই ওনার চোখ গেল সাফওয়ানের শরীরের দিকে। ছেলের বাহুতে হাত স্পর্শ করে তিনি বলেন, বাহ, সেই খসখসে চামড়াগুলো তো আর দেখা যাচ্ছে না, তুলে ফেলেছিস নাকি? এটা বলার জন্যই তোমাকে ডেকেছি মা। তোমাকে একটা খুশির খবর দেয়া আছে মা। আল্লাহ চাইলে আমি আরও বেশি দিন বাঁচবো, তোমাদের মাঝে থাকবো। আমি আমার মেডিসিন পেয়ে গেছি মা। আল্লাহ যদি রহমত করেন তাহলে আমি এবার সুস্থ হয়ে যাব। পুরোপুরি না হলেও হব কিছুটা।
অন্তত যে খারাপ অবস্থা আমার হওয়ার কথা ছিল সেটা আর হবে না আশা রাখি। তোমাদের সাথে আরও কিছুদিন থাকছি মা। আমি এখন শুধু সেই মেডিসিনটাকে ঘরে নিয়ে আসার পালা। রুনিয়া খুব মনোযোগ দিয়ে শুনছিলেন ছেলের কথা। প্রচণ্ড খুশি হয়েছেন তিনি। চোখে মুখে ওনার ঝিলিক দেখা যাচ্ছে। চোখের কোণটা ভারী হয়ে গেছে। চুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল ওনার চোখ থেকে। দুই হাত তুলে চোখ বন্ধ করে অসীম দয়ালু সৃষ্টিকর্তার নিকট শকর গোজার করলেন তিনি। কিন্তু শেষের কথাটা বোধগম্য হলো না ওনার। হাত নামিয়ে সাফনের দিকে তাকিয়ে তিনি জিজ্ঞেস করলেন, মেডিসিন ঘরে আনতে হবে বলতে কোথায় পাওয়া যাবে সেটা? দেশেই তো? হ্যাঁ মা, দেশেই, তোমার ভাইয়ের ঘরে। আমি রিমুর ব্লাড সহ ওর শরীরের আরও কিছু ফ্লুইড টেস্ট করেছি কাল রাতে। ওর ব্লাডে আর ফ্লুইডে অদ্ভুত মিউটেশন দেখেছি আমি মা, যা আমি আজ পর্যন্ত কারো শরীরে দেখিনি। আর সেটা হয়েছে ছোটবেলায় আমারই দেয়া কামড়ের কারণে। তারপর ওর ফ্লুইডগুলোর সাথে আমার শরীরের কিছু ফ্লুইড মিক্সড করতেই আমি এক অভাবনীয় ডিসকভারি করে ফেলেছি মা। এত বছর আমি যে মেডিসিনের খোঁজে সারা দুনিয়া তন্ন তন্ন করে ফেলেছি, সেটা আমার ঘরের কাছেই ছিল, কিন্তু আমি ঘুণাক্ষরে টের পাইনি। মিউটেশন কি? আর তুই কিভাবে বুঝলি যে ওর শরীরে মিউটেশন ঘটেছে? বাকি সব পরে বলবো। তুমি শামসুল মামার কাছে আরও একবার ফোন দেবা। তারপর মামাকে বলবা আমার প্রস্তাবটা আরও একবার ভেবে দেখে সম্মতি জানাতে। আমি দুই পরিবারের ভেতর সম্পর্ক নষ্ট হোক সেটা চাই না। মামিকে কিছু বলার দরকার নেই আগে থেকে। মামাকে বোঝাও। মামা বুঝলে মামিও বুঝবে। তুমি আজ রাতেই মামার কাছে ফোন করবা মনে করে। এখন তুমি নিচে যাও, আমি খেয়ে ঘুমাবো। সারা রাত ঘুমাইনি আমি। আর পারলে মামার মনটা একটু নরম করার চেষ্টা করো। তুমি তার আদরের বোন, তুমি তাকে বুঝিয়ে বললে সে শুনবে। আমি রিমুকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না কখনো। আর রিমুকেও প্রাণ থাকতে কখনো অন্য কারো হতে দিব না। এটা উনি যত দ্রুত বুঝবেন তত আমাদের সবার জন্যই ভালো হবে। ঝামেলা হবে না কোনো। ছেলের কথাই সায় জানিয়ে রুনিয়া বসে থেকে উঠে দাঁড়ালো। দরজা খুলে নিচে চলে গেলেন। আর সাফন খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে গেল। এদিকে রুমেশের অগোচরে তার বিয়ের তোড়জোড় শুরু হলো বাড়িতে। দুপুর গড়িয়েই বিকেল হলো। শামসুল পাশে এসেছেন কিছুক্ষণ আগে। খাওয়া দাওয়া করে নিজের রুমে বিশ্রাম নিচ্ছেন তিনি। রুমেশা ঘুমাচ্ছে ওর ঘরে। সারাদিনে কাজের পর ক্লান্তি লাগছিল ওর অনেক। আসরের ওয়াক্ত হওয়ার পর আয়েশা এলেন মেয়ে রুমে। তারপর ঘুমন্ত রুমাইশাকে ডেকে তুলেন। মায়ের ডাকে আড়মোড়া ভেঙে উঠে বসল রুমাইশা। আয়েশাকে এভাবে বোরকা পরে রেডি হওয়ার অবস্থায় দেখে রুমাইশা চমকালো প্রথমে, তারপর জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ এখন তুমি? যশোরে যাচ্ছি, তোর খালা, আমি আর জুবাইর। আমরা একটু কেনাকাটা করব আর ঘুরবো। কিন্তু এখন গেলে তো ফিরতে রাত হয়ে যাবে। কাল সকালে যেতে পারতে তো। আর ওরা আসলোই দুপুরে, আর এখনই আবার ওদেরকে নিয়ে তুমি যশোর যাচ্ছ? কাজ আছে তাই যাচ্ছি, তুই বেশি বকিস। শোন, আমাদের ফিরতে বেশি রাত হলে ফ্রিজ থেকে তরকারি বের করে গরম করবি। তোর বাবা যদি মাংস খেতে না চায় তবে ডাল রান্না করা আছে ফ্রিজে, বের করে গরম করে দিস। আর একটা ডিম ভেজে দিস। আর ভাত রান্না করা নেই কিন্তু। কুকারে ভাত চড়িয়ে দিবি সন্ধ্যার পরপরই। 5 জনের হিসাব করে গোলাবি না কিন্তু আবার। ঠিক আছে, দিবনে। তোমরা সকাল সকাল ফিরো। আবার এখন ঘুমাস না? আসরের আজান পড়ে যাবে এক্ষুনি। উঠে নামাজ পড়ে রাফসানের রুমটা একটু ঠিকঠাক কর। কাল বাড়ি আসবে ও, সকাল 9টায় ট্রেন। ওঠ এখন। তারপর চলে গেলেন বাইরে। রুমাইশা আরও কিছুক্ষণ দম মেরে শুয়ে থেকে অবশেষে উঠল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে নিল। তারপরে গেল রাফসানের রুমে। রুমটা ভালোভাবে ঝাড়ুতে মুছে বেডশিট আর বালিশের কভারগুলো বদলে সেগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রুমটা পরিপাটি করে রাখলো। রাফসান খুব গোছালা মানুষ। কোথাও একটুখানি ময়লা দেখলে সাথে সাথে চিল্লানো শুরু করে। রুমেশা আর আয়েশা তো সারাক্ষণ রাফসানে বইয়ের কপাল নিয়ে কথা বলে। যে মেয়েটা আসবে তার সারাক্ষণ ঝাড়াঝুড়ি করতে করতে দিন চলে যাবে, অন্য কাজের টাইমই পাবে না। রুম গোছানো যখন শেষের পথে তখন হঠাৎ শাফিন এলো বাইক নিয়ে। রুমেশা বাইকের শব্দ শুনে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল শাফিনকে। রাফসানের আলনাটা তখন অর্ধেক গোছানো হয়েছে, বাকিটা ওভাবে রেখেই বাইরে চলে আসলো। বাইকের শব্দে শামসুলও বের হয়ে এসেছেন, কিন্তু শাফিন এসেছে শুধু একটু বেজার হলেন তিনি। রুমেশা একবার বাবার দিকে দেখল। শাফিন এসেছে দেখে বাবা খুশি হননি দেখে মন খারাপ হলো ওর। শাফিন বাইকটা এক পাশে পার্ক করে রেখে শামসুলের কাছাকাছি এসে খুব হাসির মুখে কুশল বিনিময় করলো, কিন্তু শামসুল
কোনো রকমে মাথাটা নাড়িয়ে আবার রুমে চলে গেলেন। শাফিনের মুখের হাসি ভাবটা হঠাৎ করেই নিভু নিভু হয়ে গেল, কিন্তু রুমাইশা সাথে সাথে ওকে ইশারা করে মন খারাপ করতে বারণ করে বলল, দাঁড়িয়ে আছিস কেন? আয় বস, আমি তোর জন্য একটু নাস্তা পানির ব্যবস্থা করি। তোর মামার আচরণে কিছু মনে করিস না, ওনার বউ ওনাকে রেখে ঘুরতে গেছে, তাই ওনার মন ভালো নেই। তারপর চোখ টিপ দিয়ে চলে গেল রান্নাঘরে। রুমাইশার কথাই মুখে একটু হাসি এনে সোফায় বসলো শাফিন। কিছুক্ষণের মাথায় রুমাইশা চানাচুর, বিস্কিট, কয়েক টুকরো ফল আর চা করে নিয়ে আসলো শাফিনের জন্য। টিয়াটা টেবিলের উপর রেখে জিজ্ঞেস করলো, হঠাৎ আমাদের বাড়িতে আসলি যে, কোনো কিছু না জানিয়ে? কেশবপুরে গিয়েছিলাম সোনিয়া ফুপির বাসায়। ফেরার সময় ভাবলাম একটু ঘুর দিয়ে তোমার সাথে দেখা করে যাই, কিন্তু তোমার এই কাজের বেডি জরিনার মতো লাগছে কেন তাই বলো আগে। রাফসান ভাইয়া আসছে কাল সকালে ট্রেন 9টায়। মা, বড় খালা আর জুবাইরের সাথে যশোর গিয়েছে খানিক আগে। খালারা এসেছে দুপুরের দিকে, রাতে থাকবে। মা যাওয়ার আগে বলে গিয়েছে ভাইয়ার রুমটা একটু গোছাইতে। জানিসই তো ওর ওসিডি আছে, সব কিছু একদম পারফেক্ট হওয়া চাই। মামি হঠাৎ যশোরে গেল এই অসময়ে? গুরুতর কিছু নাকি? আর ওই জুবাইয়ের তোমার সেই খালাতো ভাই না যেটা ইতালিতে থাকতো? হ্যাঁ সেই। মায়েরা কেন গিয়েছে আমাকে ক্লিয়ার করে কিছু বলেনি। কেনাকাটা আছে নাকি কিছু, আর একটু ঘোরাঘুরি করবে। তবে এই জুবাইরের শালাকে আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। কেন, কিছু করেছে নাকি ও? আরে আর বলিস না, কেমন তর করে যে তাকিয়ে থাকে, মনে হয় জীবনে আর মেয়ে দেখেনি। সব সময় কেমন একটা লুচ্চা লুচ্চা নজর। শয়তানটা আগে ভালো ছিল, ইতালি থেকে ফিরে পুরো অসভ্য হয়ে গেছে। শাফিন মাথার ভেতরের কথাগুলো কোট করে নিল। বাড়ি গিয়ে সোজা ভাইয়ের কাছে নিউজ দিতে হবে। চাটা শেষ করে কাপটা রেখে দিল আবার জায়গায়। তারপর রুমাইশার দিকে তাকিয়ে বলল, তুমি ওর থেকে দূরে দূরে থাইকো আপু। আর যেহেতু রাতেও থাকবে ওরা, তাই সাবধানে থাইকো। এসব ছেলেরা খুবই ধুরন্ধর হয়। রাফসান ভাইয়া বাড়িতে থাকলে আর চিন্তা নেই, ভাইয়া টাইট করে ফেলবে যদি দেখে এইরকম অবস্থা। প্রতি উত্তরে উপর নিচে মাথা নাড়ালো রুমাইশা। শাফিন একটা পেয়ারার স্লাইস তুলতে তুলতে বলল, আমি আর বসবো না আপু, বেশি দেরি করলে ফিরতে রাত হয়ে যাবে, মা বকবে তখন। তুমি থাকো, মামির সাথে তো দেখা হলো না, নেক্সট টাইম দেখা করবো নি। এলি কেবল 10 মিনিটও হয়নি, এর মাঝে আবার যাবো যাবো করছিস? তাইলে আসলি কেন? দেখতে এলাম আমার হবু ভাবিকে। তুমি তো শীঘ্রই আমাদের বাড়ির পার্মানেন্ট পার্সন হতে চলেছ, তো সেটা তাড়াতাড়ি হও। আমার বয়স হয়ে যাচ্ছে, বাড়িতে এসে চাচু ডাক শোনাও তাড়াতাড়ি। শাফিনের কথায় লাল হয়ে গেল রুমাইশা। ওর বাচ্চা হবে, ওর আর সাফওয়ানের? হাই হাই, কি লজ্জার ব্যাপার। ও আর সাফওয়ান একান্তে সময় কাটাবে একেবারে হালালভাবে। ইস, ভাবতেই গা শিউরে উঠছে। শাফিন রুমাইশার এমন মিয়ে যাওয়া দেখে হি হি করে হাসলো। তারপর বলল, পিচ্ছি একটু বড় হলেই বাইকে নিয়ে ঘুরে বেড়াবো সারাদিন, তোমাদের কাউকে আর তখন লাগবে না, আমি একাই ওর জন্য যথেষ্ট। চুপ কর, আর একটা কথাও বলবি না তুই। বাড়ি যা, তোর মা বকবেন। ডাবল হলে বেশি ভালো হয়, একটা আমার কাছে থাকলো আর অন্যটা তোমাদের কাছে, সবাই খুশি। রুমাইশা ওর দিকে চোখ গরম দিয়ে তাকালো। শাফিন সেটা দেখে বলল, ঠিক আছে, থাকেন আপনি, আমি গেলাম। আপনি দ্রুত আসেন আমাদের বাড়িতে। ওই হাতের মতো ছেলের দায়িত্ব নিয়ে আমার মা পেরে দিচ্ছেন না, আপনি এলে বড়ই উপকার হয়। এসব বলে আবার একটু হেসে শামসুলের রুমের দিকে গেল। দরজার কাছে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলল, মামা, আমি বাড়ির দিকে যাচ্ছি, আপনি যাবেন মামিকে নিয়ে। ঠিক আছে, সাবধানে যাস, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আবার আসিস তোর মাকে নিয়ে। শাফিন আছে বলে বাইরে বেরিয়ে বাইকের কাছে গিয়ে বাইক স্টার্ট দিল। রুমে এসে এলো ওর পেছন পেছন। গেট খুলে দিলে বাইক নিয়ে শাফিন রওনা দিল বাড়ির দিকে। শামসুল রুমে বসে রুমের জানালা দিয়ে শাফিনের যাওয়ার দিকে দেখছিলেন। তিনি আছেন মহা বিপদে। রুনিয়াকে অসম্ভব ভালোবাসেন তিনি, সেই সাথে সাফওয়ান আর শাফিনকেও। 16 বছর আগে যেদিন রুনিয়া হাত জোর করে কান্নাকাটি করেছিল সাফওয়ানের নাম না বলতে, সেদিন শুধুমাত্র সাফওয়ানের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে তিনি আয়েশাকে বলেন ব্যাপারটা চেপে যেতে, কিন্তু বোনের উপর অনেক অভিমান হয় ওনার। তারপর সে ঘটনার কয়েক বছর পর থেকে বোনের সাথে আবার যোগাযোগ করেন তিনি। সাফওয়ানের জায়গায় নিজের রাফসানকে কল্পনা করতেন তিনি সবসময়, যে তিনি রুনিয়ার জায়গায় থাকলে কি করতেন।
রুনিয়া যা করেছে তাই করতেন। সাফন সিঙ্গাপুর চলে যাওয়ার খবর তিনি জানতে পারেন আরও 3 বছর পর। সাফনের যে বিকৃতি ঘটেছে সেটা রুনিয়া জানান শামসুলকে, কিন্তু সাফনের দাদুর করা অপরাধের কথা সেদিনই জানতে পারলেন তিনি। সাফনের বিকৃতির কথা জানার পর থেকেই সাফনের জন্য খারাপ লাগতো ওনার প্রচণ্ড, কিন্তু মেয়ের আঘাতের কাছে বারবার হেরে যেতেন। মনের ভেতর থেকে বারবার আওয়াজ আসলেও কখনো খোঁজ নেননি তিনি। সাফন দেশে আসার পর কলেজে জব নিল। রুনিয়া ফোন করেছিল শামসুলের কাছে, কিন্তু শামসুল অন্য কাজে ব্যস্ত ছিল, ফোন তুলতে পারেনি। পরবর্তী কল দিবে সেটাও ভুলে গেছে, যার জন্য রুনিয়াও আর দ্বিতীয়বার বলেনি। বোনটা তার বরাবরই এমন, নিজের জেদ বজায় রেখে চলে সবসময়। এখন যেমন চলছে সাফনকে রুমির সাথে বিয়ে দেওয়ার জন্য। বিয়ের বিষয়টা নিয়ে আজ কয়েকদিন ধরে ভাবছেন তিনি। সাফন ছেলে হিসেবে খারাপ না, বরাবরই প্রচুর প্রোটেক্টিভ ও রুমির ক্ষেত্রে। ছোটবেলায় সাফন রুমাইশার জন্য কি কি অপকর্ম করেছে তার কাছে অনেক কিছুই রাফসানের থেকে শুনেছেন তিনি। ওনার ভয় হতো কবে না জানি ছেলেটা বড় কোনো ধরনের বিপদে পড়ে যায়, কিন্তু এখন সে ভয় ভেঙে গেছে। এখন সাফনই নিজেই অন্যদের জন্য একটা বিপদ, ভয়ঙ্কর বিপদ। মেয়েকে সাফনের কাছে দিতে তার অসুবিধা নেই, কিন্তু ওর যে বিষদাঁত। স্বামী স্ত্রীর সম্পর্কে ঘনিষ্ঠতার সময় যদি ভুলবশত সাফন আঘাত করে ফেলে রুমি যদি আবার কিছু হয়ে যায়, সেই ভয়ে আঘাতে সাহস পাচ্ছেন না তিনি। কিন্তু সাফনকে রিজেক্ট করতেও মন সায় দিচ্ছে না। ও যথেষ্ট ভালো ছেলে, যে ছেলে কষ্ট করে বড় হয়েছে, জীবনে কঠিন সময় একা হাতেই সামলে নিয়েছে। তার কাছে নির্দ্বিধায় মেয়ে দেওয়া যায়। সমস্যা ওই একটা জায়গাতেই, রুমির সেফটি। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলেন শামসুল। রুমাইশা শাফিনকে বিদায় দিয়ে ডাইনিং দিয়ে হেঁটে নিজের রুমের দিকে যাচ্ছিল। মেয়েকে দেখে ডাকলেন শামসুল। রুমাইশা বাবার ডাক শুনে গেল সেদিকে। রুমে ঢোকার পর শামসুল ইশারা করলেন রুমিকে তার পাশে বসতে। রুমাইশা বসলো বাবার পাশে। শামসুল আজ কয়েকদিন ধরে ভালোভাবে কথা বলেনি ওর সাথে, এখন নিজে থেকেই ডেকেছে দেখে খুশি হলো ও অনেক। শামসুল রুমাইশার মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম গলায় বলেন, তোকে কিছু কথা বলতে চাই। তুই আমার মেয়ে, অনেক আদরের বলতে গেলে। বাবা হিসেবে আমার একটা দায়িত্ব আছে তোর প্রতি। আমি আমার জায়গা থেকে যথাযথ চেষ্টা করব সেই দায়িত্ব পালনে। আমি সারা জীবন ভেবেছি তোর জীবন সঙ্গী নির্বাচনের ভারটা তোর উপরেই দিব, কারণ সংসারটা আমি করব না বা তোর মা করবে না, করবি তুই। তাই বিয়ে শাদির ক্ষেত্রে তোর মতামতকেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। রুমাইশা মনোযোগ দিয়ে বাবার কথা শুনছে। একটু বিরতি দিয়ে শামসুল আবার বলেন, সাফওয়ানকে আমি আমার ছেলের মতো করেই দেখেছি ওর ছোটবেলা থেকে। ও সুস্থ স্বাভাবিকভাবে জন্মানোতে রুমিয়ার পরে সবচেয়ে বেশি খুশি হয়তো আমিই হয়েছি। এমন না যে আমি ওকে এখন অপছন্দ করি। ওর ব্যক্তিত্ব, দায়িত্ববোধ, পজিটিভনেস, সামর্থ্য সব দিক থেকেই অনেক এগিয়ে অন্য অনেকের থেকে। সে হিসেবে পাত্র হিসেবে ও মোটেও খারাপ না। ও যদি স্বাভাবিক থাকতো, অন্য 10টা স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতো, তাহলে আমার কোনো আপত্তি থাকতো না ওর সাথে তোকে বিয়ে দিতে। কারণ রুনিয়া তোকে মেয়ের মতো করেই যত্ন করে। তখন আর কোনো চিন্তা থাকতো না আমার যে মেয়ে কোথায় কার কাছে পড়বে, সে তাকে ভালো রাখবে কিনা, শ্বশুর শাশুড়ি কেমন হবে, সব দিক থেকে চিন্তামুক্ত থাকতাম আমি। কিন্তু সাফওয়ান তো অস্বাভাবিক। আমি জানি না তোদের ভেতর সম্পর্ক কেমন, কতখানি গভীর, আমি আর জানতেও চাই না। আর সেদিন যা বলেছিস সেগুলো রাগের মাথায়, মন থেকে বলেনি। এখন তুই আমার পার্সপেক্টিভ থেকে আরও একবার ভেবে দেখ, নিজের দিক থেকেও ভেবে দেখ যে তুই ওর সাথে ভালো থাকতে পারবি কিনা। তোর যদি কোনো সমস্যা না হয়, তুই যদি মানিয়ে নিতে পারিস ওর সাথে, যদি ওর সাথে ভালো থাকিস, তাহলে আমার আর কোনো আপত্তি নেই। তোর মাকেও আমি বুঝিয়ে বলবো, কিন্তু তুই আগে ভেবে দেখ, ভালোভাবে ভেবে আমাকে জানা। রুনিয়াকেও আমি কম বেশি কথা শুনিয়েছি সেদিন, ওর সাথেও কথা বলা দরকার, কিন্তু সেটা তুই তোর সিদ্ধান্ত জানানোর পর বলবো। শামসুল থামলেন কথাগুলো বলে। রুমাইশার চোখে মুখে আনন্দ ঝিলিকতে উঠল, ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর। শামসুল সেটা দেখলেন, তারপর বলেন, ভেবে দেখ আরও একবার, সময় নে, সকালে জানাস আমাকে। তোর ফুপির রাগ করে আছে আমার উপর, ওকে এত কথা বলায় ওর সাথে কথা বলে মিটমাট করতে হবে সব।
বাবার এমন সুন্দর মন মানসিকতায় রুমাইশার মন ছুঁয়ে গেল। ও বিছানা থেকে উঠে দাঁড়িয়ে শামসুলের উদ্দেশ্যে আচ্ছা বাবা বলে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। রুমে গিয়ে দরজাটা লক করে আনন্দে লাফাতে লাগলো ও। আর কোনো অসুবিধা রইল না ওর জীবনে। বাবার রাজি মানে মাও রাজি, আর বাবা মা দুজনেই রাজি মানে রাফসান ভাইয়াও রাজি। এর থেকে খুশির খবর আর কি হতে পারে? সাফনকে এখনই খবরটা দেওয়া দরকার যে বাবা প্রায় রাজি। ওকে ভাবার সময় দিয়েছে 12 ঘন্টা। ফোনটা তুলে সাফনকে মেসেজ দেওয়ার জন্য ফোনে সুইচ টিপল। ফোনের স্ক্রিনে আগে থেকে সাফনের মেসেজের নোটিফিকেশন এসে বসে আছে দেখে আরও খুশি হলো, কিন্তু মেসেজটি ওপেন করতেই খুশির বদলে দ্বিধা এসে ভর করলো ওর মনে। তুই যদি কখনো জানতে পারিস যে আমি তোর থেকে কিছু লুকিয়েছি, আর যদি সেটা গুরুতর কিছু হয়, তাহলে কি তুই আমাকে ছেড়ে চলে যাবি? মেসেজটি পড়ে দ্বিধান্বিত হয়ে গেল রুমাইশা। কি লুকাবে সাফন ওর থেকে? আবার সেটা নাকি গুরুতর কিছু। কিন্তু সাফন তো ওর খারাপ কিছু চাইবে না কখনো। তাই কিছু যদি লুকিয়েই থাকে তাহলে অবশ্যই সেটা ভালোর জন্যই। সেটাতে হয়তো ওর কোনো ক্ষতি হবে না, বরং সেটা জানলেই হয়তো ওর ক্ষতি হবে। কিছুক্ষণ ভেবেচিন্তে রুমাইশা উত্তর করলো, আপনি যদি কিছু লুকিয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই আমার ভালোর জন্যই। সেই বিশ্বাস আমি রাখি আপনার প্রতি। আশা করি আপনি কখনোই আমার সেই বিশ্বাস ভাঙবেন না। মেসেজটি দেওয়ার পরও মনের ভেতর খুঁতখুত করতে লাগলো ওর, কিন্তু সেটাকে বেশি পাত্তা দিল না রুমাইশা। সাফনকে ও ভালোভাবেই চেনে। সাফন যদি মনে করে কিছু কথা রুমাইশা না জানাই ভালো, তবে সেটা অজানাই থাক। যেটাতে ভালো হবে সেটাই হোক ওর সাথে, খারাপ কিছু না হোক। রাত প্রায় 9টা বাজে। আয়েশারা এখনও ফেরেনি। রুমাইশা এবার কল করছে কিন্তু ধরেনি আয়েশা। বড় খালার ফোন নাম্বারটাও ওর কাছে নেই। শামসুলও চিন্তিত। আয়েশারা না আসলে খেতে বসতে পারছেন না তিনি। মনের ভিতর অশান্তি হচ্ছে, আবার খিদেও পেয়েছে। উনি নিজেও একবার কল করেছেন কিন্তু আয়েশা ধরেনি। রুমাইশা খাবার গরম করছে রান্নাঘরে। তরকারিগুলো গরম করে একটা একটা করে ডাইনিং টেবিলে এনে রাখছে। কুকার থেকে গরম ভাতটা নামিয়ে নিয়ে এলো ডাইনিংয়ে। শামসুল পায়চারি করে বেড়াচ্ছেন তার রুমের সামনে দিয়ে। রুমাইশা বাবাকে এত চিন্তিত দেখে কয়েকবার বলল চিন্তা না করতে, সহি সালামতেই পৌঁছাবে আয়েশারা। কিন্তু শামসুল পায়চারি করেই যাচ্ছেন। রুমাইশা একবার খেতেও ডাকলো বাবাকে, কিন্তু শামসুল এলেন না। রাস্তার দিকে বারবার উকি ঝুঁকি মেরে হাঁটতে লাগলেন এদিক ওদিক। রুমাইশা বাবার অস্থিরতা টের পেয়ে আর জোর করল না। খাবারগুলো ঠিকঠাকভাবে ডেকে রেখে নিজের রুমে চলে গেল। 3rd ইয়ারের বুক লিস্ট দিয়েছে। কোন কোন বইগুলো কিনতে হবে সেটা হিসেব করে টাকা নিতে হবে বাবার থেকে। বিছানায় বসে হোয়াটসঅ্যাপে বান্ধবীদের সাথে সেগুলো নিয়ে আলাপ করতে বসলো ও। কিছুক্ষণ পর গেটের কাছে একটা অটো এসে থামলো। খলবল করতে করতে আয়েশা, জুলেখা আর জুবাইর নামলো গাড়ি থেকে। হাতে তাদের এক গাদা শপিং ব্যাগ। তাদের আসার আওয়াজ শুনে শামসুল এগিয়ে গেলেন। এত শপিং ব্যাগ দেখে তিনি আয়েশাকে জিজ্ঞেস করলেন, এটা করেছো এত? দেখে তো মনে হচ্ছে যশোরের সব দোকানপাট তোমরাই লুট করে নিয়ে এসেছো। হ্যাঁ, তাই করেছি। রুমে এসো, কথা আছে তোমার সাথে। তারপর জুলেখা আর জুবাইরকে নিয়ে গেস্ট রুমের দিকে গেলেন আয়েশা। মায়ের আসার শব্দ শুনলেও বের হলো না রুমাইশা। বইয়ের লিস্ট করতে ব্যস্ত ও। আয়েশা জিনিসপত্রগুলো গেস্ট রুমে রেখে নিজের রুমে এসে বোরকা ছাড়লেন। তারপর হাত মুখ ধুয়ে শামসুলের কাছে গিয়ে বসে ধীরে সুস্থে পড়লেন, রাফসানের বাবা, আমি তোমাকে না জানিয়ে একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমাদের মেয়েকে নিয়ে। আশা করি সেটাতে তোমার আম্মু অমত থাকবে না। শামসুল ফোনে অফিসে মেসেজ চেক করছিলেন। আয়েশার কথা শুনে নড়ে চড়ে বসলেন তিনি। ফোনটা পাশে রেখে ভুরু কুচকে জিজ্ঞেস করলেন, রুমিকে নিয়ে আবার কি সিদ্ধান্ত নিয়েছো? কিরকম সিদ্ধান্ত? রুমির বিয়ের সিদ্ধান্ত। আমি জুবাইরের সাথে রুমিকে বিয়ে দিতে যাচ্ছি। ও ছেলে ভালো, ইতালি থেকে পড়েছে। ওখানে ওর জবও হয়ে যাবে খুব শীঘ্রই। আর জব হয়ে গেলে রুমিকে নিয়ে ও ইতালিতে চলে যাবে, সেখানেই থাকবে। সিটিজেনশিপও আবেদন করেছে ও। এত কিছু ভেবেছো আর আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলে না? তাছাড়া রুমির মতামত কি? ও কি রাজি এই বিয়েতে? ও রাজি কি আর না রাজি কি?
আমরা যেখানে চাইবো বিয়ে ওর সেখানেই হবে। আর তোমাকে বলিনি? ভাবছিলাম সব কিছু গোছগাছ করে তারপরে তোমাকে বলবো। সব কিছু গোছগাছ করে বলতে কি গোছগাছ করে? আর রুমাইশার মত না নিয়ে তুমি ওকে বিয়ে দেওয়ার কথা ভাবছো কিভাবে? এখন সেই যুগ নেই যে তুমি জোর জবরদস্তি করে যার তার সাথে মেয়ে বিয়ে দিয়ে দিবা। রুমির মতামতের তো একটা মূল্য আছে নাকি? তাছাড়া সাফওয়ানকে পছন্দ করে ও। সাফওয়ানের সাথে ওর বাগদানও হয়ে গেছে। যুগ নেই, যুগ বানিয়ে নেব। ও যদি এসব না করতো তাহলে আমি অবশ্যই ওর মতামত নিতাম। সাফনকে আমি অপছন্দ করি না, কিন্তু পছন্দও করি না। সেটার কারণ তুমি ভালোভাবেই জানো। আর ও যদি কিছুটা স্বাভাবিক হতো তাও মেনে নেওয়া যেত, কিন্তু ও অস্বাভাবিক। মানুষের সামনে আমরা ওকে কিভাবে নিয়ে যাব? মানুষ জানতে চাইবে না, দেখতে চাইবে না যে আমাদের জামাই কেমন কি করে? তখন কি উত্তর দিব তুমি? আমাদের জামাই জঙ্গলি, যাকে তাকে কামড়ে বেড়ায়, এই বলবা? রমির বিয়ে সাফানের সাথে মোটেও আমি দিতে রাজি না। আর গোছগাছ বলতে বিয়ের শপিং করে নিয়ে এসেছি আমরা। তুমি এখানে কোনো অমত করবা না। জুবাইরের যথেষ্ট ভালো ছেলে, ওর একটা ফিউচার আছে, রুমিকেও ভালো রাখবে। আর এসব সাফন টাফন ওর বিয়ের কয়েকদিন পরেই ভুলে যাবে জামাইয়ের কাছাকাছি থাকলে। তাই তুমি আর এসব নিয়ে ভেবো না। রুমিকে কিভাবে বিয়েটা করাতে হয় তা আমি ভালোভাবেই জানি। তুমি কোনো ঝগড়া দিতে আসো